হৃদয় পুড়ে ঢেউ তোলে ওই ভিটে হারার গান। বীরাঙ্গনা কাব্যে জাগে উৎসবের আকাশ। সুতোয় বোনা লড়াই গাথা বুকের ভিতর ঘরে। পুজোর শিল্পে গল্প লেখেন শিল্পী প্রদীপ দাস। আমবাঙালির কাছে পুজো মানেই আনন্দ উৎসব, আর সেই উৎসবের ভিতর আমাদের যাপনের ইতিহাস যিনি লিখতে থাকেন শিল্পের ভাষায়, তার কাছে পুজোর তাৎপর্য ঠিক কতখানি অন্যরকম। পুজো আমরা ছোটবেলা থেকে এক ধরনের দেখেছি, মানে যখন আর্ট কলেজে পড়ি তখন এক ধরনের পুজো দেখেছি। আমরা ছোটবেলায় যখন বাবা মার সাথে পুজো দেখছি তখন এক ধরনের দেখেছি। আবার যখন পুজো করতে আসি মূলত 2010-এ আমাদের গ্রুপের আমরা একসাথে 4 বছর পুজো করি, 10 থেকে শুরু হয় বরিশা ক্লাব। আবার ঘটনাচক্রে 14 সালে আমি যখন প্রথম একক পুজো করি সেটা বরিশা ক্লাবেই। তা এই দেখাগুলো প্রত্যেক বছর পাল্টে গেছে, প্রত্যেক বছর পুজোর ধারণাগুলো বদলেছে। আমরা যখন খুব ছোট ছিলাম আমার মনে আছে যে মা বাড়ি থেকে ফেরার পথে শিয়ালদা স্টেশনের পাশে একটা পুজো দেখছি, দেখে অবাক হয়ে যাচ্ছি। ওখানে ঢাল তলোয়ার লাগানো, যৌতুক গৃহবাণী ছিল, আমার ছবিটা এখনও মনে আছে। তখন পুজোটা অন্যভাবে দেখেছি। 10 থেকে মূলত আমি পুজো দেখা শুরু করি, যখন আমাদের সিনিয়ররা পুজো করছেন। এই মানুষজনদের পুজো করার অভিজ্ঞতাগুলো যখন আমার দেখার মধ্যে চলে আসে তখন অন্যভাবে দেখা শুরু হয়। আমি যেভাবে পুজোকে দেখতাম আর পুজো মাঠে যখন কাজ হচ্ছে সেটা পুজো দেখাটা একদম অন্যরকম, রিভার্স একটা জায়গা। মানে দুর্গার দিক থেকে আমরা দেখি আর দর্শক দেখে উল্টো দিক থেকে। প্রথম একটা ফাঁকা মাঠকে ভরাটাই খুব চ্যালেঞ্জ ছিল, যে দর্শক কতটা দেখবে। একটা ফিল্মের মতন, মানে ডিরেক্টোরিয়াল যে জায়গাটা থাকে, একজন ডিরেক্টর ঠিক করে দেয় যে কতটা মানুষ দেখবে কতটা দেখবে না। দুর্গাপুজো আমরা তাই করি। এক যুগেরও বেশি সময় ধরে চলছে শিল্পীর পুজো শিল্পের চর্চা। সেই আঙ্গিকে কলকাতার পুজোয় ঠিক কি পরিবর্তন চোখে পড়েছে প্রদীপ দাসের? আমি যদি 2000 সাল থেকে ধরি দুর্গাপুজোর বিবর্তন, 98, 2000 সাল দুর্গাপুজোটা পাল্টে যাচ্ছিল। মানে একদম ডেকোরেটরের প্যান্ডেল থেকে আস্তে আস্তে আর্ট কলেজের শিল্পীরা যুক্ত হচ্ছেন। তারপরে থিম শব্দটা এলো, আস্তে আস্তে যখন পাল্টেছে 2010 যখন এলো, দুর্গাপুজোটা একদম অন্যদিকে চলে যাওয়া শুরু হলো। যখন 24-এ দাঁড়িয়ে আছি তখন দেখছি একদম অন্যরকম। আমরা গণেশ চতুর্থী দেখেছি বোম্বের, কিংবা অন্য শহরগুলোতেও পুজো দেখেছি, কিন্তু কলকাতার পুজোটা দর্শকের জন্য এবং এই ক্লাব কমিটিগুলো যে অ্যালাউ করে, যে আর্টিস্টকে জিজ্ঞেসও করে না যে কী করতে যাচ্ছে সামনের বছর, তা সেই সব মিলে একটা এমন অ্যামেলগামেশন হয় এতগুলো মানুষের, তাদের ভাবনার, সেটা একদম অন্য জায়গায় নিয়ে ফেলে। সুতরাং দুর্গাপুজো প্রত্যেক দিন পাল্টেছে এবং এখন দাঁড়িয়ে মনে হয়, আমার কাছে তো মনে হয় যে আমরা একটা সারা বছর যে আর্ট প্র্যাকটিস করি তার একটা এক্সটেনশন দুর্গাপুজো। তিনি আর্ট কলেজের ছাত্র, রং তুলি ক্যানভাসই তার প্রথম প্রেম। আর দুর্গাপুজো, বছর বছর পুজোর শিল্পে শহরের কথক ঠাকুর হয়ে উঠেছেন যিনি, পুজো কি তার কাছে একেবারে অন্য প্রেমের গল্প? আর্ট কলেজে আমাদেরকে 4 ফুট 3 ফুটের ক্যানভাসে ছবি আঁকতে হতো, আর এইখানে ক্যানভাসটা 300 ফুট 400 ফুটের। তা সেই জায়গা থেকে এটা একটা অন্য প্র্যাকটিস। আমরা যখন কমিউনিটি নিয়ে কাজ করি, আমরা যখন একসাথে আমাদের গ্রুপ যখন কাজ করি, কিংবা আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করি, সেই জায়গাটা আরও বৃহত্তর পরিসরে আমরা দুর্গাপুজো করতে পারি। একটা স্ট্যাটিস্টিক্সে জানলাম গত বছর দমদমে 40 লক্ষ লোক দমদম পার্কে দুর্গাপুজো দেখেছে। তার একটা বড় অংশ আমার পুজোটাও দেখেছে। তা এই দর্শকটা তো সারা জীবন একটা গ্যালারিতে পায় না মানুষ, মানে আর্টিস্টরা। তো এটা একটা বড় লোভেরও জায়গা, যে এত মানুষকে কাজ দেখানো এবং তাদের সাথে ইন্টারাক্ট করা। শোনা যায় শিল্পীর তৃপ্তি নাকি সহজে হয় না, বারবার তাই নিজের সৃষ্টিকেই সাজিয়ে তুলতে চান নতুন অভিব্যক্তিতে। কিন্তু পুজো শিল্প অনেকটা জীবনেরই মতো, সেখানে কোনো কেচে গণ্ডুস নেই। কোনো প্যান্ডেল বানিয়ে কি মনে হয়েছে আবার নতুন করে শুরু করি? শিল্পী বলছেন, সেটা বোধহয় প্রত্যেক বছর মনে হয়, যখন তৃতীয়ার দিন আর কিছু করার থাকে না, তখন মনে হয় যে এই জায়গাটা হয়তো না করলেও হতো, বা এটা এরম করলে হতো। 3 মাস ধরে একটা ভাবনা থাকে, তারপরে যখন কমপ্লিট হতে থাকে তখন কিছু জায়গায় করার থাকে, কিছু জায়গায় করার থাকে না। তা সেটা তো কিছু করার নেই, সেটা সব ক্ষেত্রেই হয়। মানে 3 মাস পর নতুন করে যখন আমরা দেখি, দর্শকের মতন করে দেখি, তখন মনে হয় যে
আরও কিছু করা যেত হয়তো। হয়ে না ওঠাটাই হয়তো পরের বছরের কাজকে আরও করতে সাহায্য করে, ভাবতে সাহায্য করে যে পরের বছর আমরা হয়তো এইরকম না ভেবে এইরকমভাবে ভাবতে পারি। এই ধরা পড়াটাও তো খুব কঠিন একটা জায়গা, মানে অনেক সময় ভালো লাগার আবেগেই হয়তো আমরা ভেসে যাই অনেক সময়তে, কিন্তু তার মধ্যে যখন আমরা খুব অ্যানালিটিকভাবে দেখি দুর্গাপুজো, বা আরেকটা মানুষ হয়ে যখন আমরা দুর্গাপুজো দেখি আলো জ্বলার পর, তখন মনে হয় যে এটা পরের বছর করব, এই জায়গাটা যেটা এখন মনে হচ্ছে দেখে সেটা হয়তো সামনের বছর বা কোনো সময় করব। পুজোয় দর্শকদের প্রত্যাশা পূরণের গুরু দায়িত্ব থাকে শিল্পীর কাঁধে, আবার থাকে নিজের পুরনো কাজকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জও। এমন সময় কোন বিষয়গুলি মাথায় রেখে ময়দানে নামতে হয়? সেখানে অনেকগুলো জিনিস মাথায় থাকে। যেমন একটা ফিল্মে আমরা যখন দেখছি যে একজন সিনেমাটোগ্রাফার কাজ করছে, একজন ডিরেক্টর কাজ করছে, একজন অভিনেতা কাজ করছে, এখানে প্রত্যেকটা জায়গায় দুর্গাপুজোর মতন করে তৈরি হয়েছে। যেমন একটা ডিরেক্টোরিয়াল জায়গা তো আমাদের থাকেই, তাছাড়াও একটা মিউজিকের বড় ভূমিকা থাকে, সেইগুলো তো দেখতেই হয়। সেগুলো আমার ভাই খুব অসাধারণভাবে কাজ করছে এখন। পিন্টু লাস্ট কয়েক বছর ধরে মূর্তি বানিয়েছে, সনাতনদা একবার মূর্তি বানিয়েছে, ভবদা একবার মূর্তি বানিয়েছে। তা এই প্রত্যেকটা জায়গায় আমাদের প্ল্যান করতে হয় প্রথম, যে দর্শক ঢুকবে যখন একটা মাঠে, সে কি দেখবে আর কি দেখবে না, সেই প্ল্যানিংটাই আমাদেরকে করতে হয়। তিনি প্রতিমা গড়েন না, প্রাণ প্রতিষ্ঠা করেন থিমে। তাহলে শিল্পই কি তার নিজস্ব শাস্ত্র? প্রতিমা নয়, শিল্পই কি তার কাছে ঐশ্বরিক? দুর্গা ঠাকুর ছাড়া তো দুর্গা পুজোর কোনো অস্তিত্বই নেই। আমি আগেও বলছিলাম যে দুর্গা পুজোই দেখতে যাই আমরা, দুর্গা মানে সেখানে আমরা বলি না প্যান্ডেল দেখতে যাচ্ছি। প্রথম দিন থেকেই আমাদের মাথায় থাকে দুর্গা প্রতিমার রূপকল্প কীরকম হবে, তার চেহারা কীরকম হবে, সে কোন আঙ্গিকে এইবার আমাদের মণ্ডপে থাকবে। এবং প্রত্যেকের সাথে প্রথম থেকেই কথা হতো যে আমার ভাবনাটা এবং তার ভাবনা কোথায় একটা কমন জায়গায় আসছে, সেইখান থেকে আমাদের শুরু হয় দুর্গাপুজোর ভাবনা। কারণ ডে ওয়ান থেকে আমরা যখন মাঠও ভাবি, যখন ওই স্পেসটাকে নিয়ে কথা হয়, তখনই দুর্গা প্রতিমার রূপটাকে নিয়েও কথা হয়। মানে একই সাথে এটা চলে, মানে এটা আলাদা কোনো বিষয় না। পুরস্কার যদিও শিল্পীর কাছে তার কাজের শেষ কথা নয়, তবে বড় কথা তো বটেই। তা শিল্পের কোন রসায়নে আসে কলকাতার পুজোয় পুরস্কার? প্রদীপের জবাব, পুরস্কার ছাড়া দুর্গাপুজো এতদূর আসেনি। কারণ পুরস্কার ছিল বলেই একটা খুব হেলদি একটা কম্পিটিশন, যেটাকে আমরা বলি সবাই, সেইটার জন্যই দুর্গাপুজো এতদূর এসছে। এবং ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে পাড়ার মানুষজন প্রত্যেকের চাহিদা থেকে এবার আমরাই প্রাইজ পাবো। প্রাইজ হয়তো 5টা 10টা 20টা, কিন্তু 200টা পুজো ভাবে তারাই পাবে। এবং সেই বিশ্বাস নিয়েই প্রথম দিন থেকে তারা দুর্গাপুজোয় মাঠে নামেন। তা পুরস্কার একটা বড় ভূমিকা রাখে। এবং এখানে রসায়ন আলাদা করে পুরস্কারের জন্য আমাদের থাকে না। আমাদের প্রথম থেকেই ভাবনা থাকে যে একজন দর্শক কিভাবে ভালো লাগবে এবং নিজের কাছে কীভাবে ভালো লাগবে। আমাদের ভালো লাগাটা প্রথম প্রায়োরিটি। তা আমরা যখন বুঝি যে আমাদের 5 জনের ভালো লাগছে, তখন মনে হবে যে ঠিক আছে, মানে ভালো লাগবে এবার দুর্গাপুজোটা। বাঙালির দুর্গাপুজো এখন বিশ্বজনীন, মিলেছে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি। তা পুজো শিল্পে সেই আন্তর্জাতিকতার মাত্রা ছোঁয়া কি শিল্পীকে নতুন করে আরও উদ্বুদ্ধ করে তোলে? দুর্গাপুজো যেই স্কেলে আমরা দেখি এখন, মানে ইউনেস্কো তকমা হয়তো আরও 15-20 বছর আগেই পেতে পারতো। তা যাই হোক, আমরা পেয়েছি, এটা খুব গর্বের ব্যাপার যে ইউনেস্কোর তকমা পাওয়াটা, যে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজের আওতায় আমাদের দুর্গাপুজো। তা প্রত্যেক বছর দুর্গাপুজো পাল্টাচ্ছে। ইউনেস্কোর ধরে কিন্তু আমরা কাজ করি না। মানে দুর্গাপুজো যারা করে এসছেন আমার সিনিয়ররা বা তারও আগে, তারা জানতো না যে ইউনেস্কো কী। কিন্তু আমরা ইউনেস্কো পাওয়ার পর আলাদা করে আমাদের প্যান্ডেল ভাবনা শুরুও হয়নি। আমাদের কাজের কন্টিনিউশন যেভাবে চলছে সেভাবেই চলবে। এবং ইউনেস্কো আমাদের একটা তকমা, এটা অসাধারণ একটা প্রাপ্তি। তার জন্য তো আমরা সবাই গর্বিত। প্রদীপ দাসের শিল্পের সঙ্গে পরিচয় ঘটেছে পুজোপ্রেমীদের, কিন্তু ব্যক্তি প্রদীপ দাস তিনি কেমন? নতুন নতুন ভাবনার জন্ম দেওয়ার বাইরে তিনি আর কি ভালোবাসেন? ছোটোবেলা থেকে খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গেছি। এবং দুর্গাপুজো আমাদের হেল্প করেছে এইগুলোর সাথে মানে পরিচয় ঘটানো। মানে কোনো একটা জায়গায় যখন দুর্গাপুজোর কাজের জন্য যাচ্ছি, যখন বাংলাদেশে যখন যাচ্ছি কিংবা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা যখন যাই, ওই জায়গাটার মানুষজন, তার কালচার এবং কালচারের বড় জায়গা হলো একটা ফুড। তা সেইগুলো একসাথে আমরা ওই রসগুলো নিই। মানে খুব নিরসভাবে তো হয় না। পুজোগুলো যখন আমরা প্ল্যান করি,
যখন মাঠ দেখতে যাই দেখে নিই যে কিচেনটা কোথায় বানাবো। প্রত্যেকটা পাড়ায় আমার একটা টেম্পোরারি কিচেন হয়, অথবা পার্মানেন্ট একটা কোনো একটা স্পেসে আমরা কিচেন বানাই। আগে খাওয়া দাওয়া হয়, তারপরে কাজ হয়। সেটা একটা খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা আমাদের পুজোয় থাকে। পুজোর শিল্প যদি ধারাবাহিক উপন্যাস হয়, তবে প্রদীপ দাস নিঃসন্দেহে সেই ঔপন্যাসিক। এ তো আমাদের কথা, তিনি নিজে কিভাবে মূল্যায়ন করেন নিজের? যদি 3টি শব্দে নিজেকে ব্যাখ্যা করতে বলা হয়, তবে কি বলবেন শিল্পী? 3টে শব্দ ধরা খুব কঠিন, মানে সেই সময়টা হয়তো আমার এখনো আসেনি। মানে আমরা তো প্র্যাকটিশনার, মানে আমার মনে হয় আমরা আর্টিস্ট বলি বটে, কিন্তু প্রত্যেকটা সময় তো আমরা কিছু খুঁজি, আমরা কিছু প্র্যাকটিসের মধ্যে থাকি। অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু করার বাকি আছে।